হ্যালো বন্ধুরা, আমি মিতালি মজুমদার। আমি আজকে তোমাদের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিক পাশ করে সবে ক্লাস 11-এ উঠেছো এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাকে তোমরা নিয়েছো, তো তোমাদের কাছে এই সাবজেক্টটা একেবারেই নতুন, কারণ ক্লাস 10 পর্যন্ত এই সাবজেক্টটা তোমাদের ছিল না। এবারে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেন আমরা এই সাবজেক্টটা পড়ব বা এই সাবজেক্টের ভবিষ্যৎ কী। দেখো, আমি বলবো তোমরা যারা ভবিষ্যতে ল নিয়ে পড়তে চাও তাদের জন্য এই সাবজেক্টটা খুবই হেল্পফুল। আবার যারা তোমরা কম্পিটিটিভ এক্সাম দেবে যখন ভবিষ্যতে, যেমন WBCS বা UPSCর মতো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সাম দেবে, তখন এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আজকে আমি ফার্স্টে আলোচনা করব যে তোমাদের ক্লাস 11-এ রাষ্ট্রবিজ্ঞানে কী কী সিলেবাস রয়েছে, কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোশ্চেন আসবে সেই সব নিয়ে আলোচনা করব। তো দেখো, টোটাল তোমাদের 100 মার্কসের এক্সাম হবে, 20 নম্বরের প্রজেক্ট থাকবে, সেটা স্কুল থেকেই তোমাদের নেওয়া হবে এই 20 নম্বরটা, আর রিটেন থাকবে 80 নম্বরের। এই 80 নম্বরের মধ্যে MCQ থাকবে 24 নম্বরের, ACQ থাকবে 16 নম্বরের, ব্রড কোয়েশ্চেন থাকবে 40 নম্বরের, 5টা লিখতে হবে। এই নিয়ে হলো 80। তারপরে আসি কী কী সিলেবাস তোমাদের। দেখো, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, তার বিষয়বস্তু বিবর্তন। তারপরে থাকছে রাষ্ট্র, তারপরে জাতি, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা, তারপরে আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ, নাগরিকত্ব, সংবিধান, সরকারের বিভিন্ন রূপ, মৌলিক অধিকার ও কর্তব্য, রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। লাস্ট চ্যাপ্টার থাকছে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। তারপরে দেখো তোমাদের পরীক্ষায় কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে আসবে কোশ্চেন। দেখো, ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের MCQ থাকছে না, ACQ থাকছে না, ব্রড কোয়েশ্চেন থাকছে 8 নম্বরের, টোটাল 8। সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের MCQ থাকছে না, ACQ থাকছে 2 নম্বরের, আর ব্রড কোয়েশ্চেন থাকছে 8 নম্বরের, টোটাল 10 নম্বরের। থার্ড চ্যাপ্টার থেকে তোমাদের MCQ থাকছে, ACQ থাকছে টোটাল 8 নম্বরের। ফোর্থ চ্যাপ্টারে MCQ থাকছে, ACQ থাকছে, কোনো ব্রড কোয়েশ্চেন থাকছে না, টোটাল 8 নম্বরের। ফিফথ চ্যাপ্টার থেকে MCQ থাকছে, ACQ থাকছে, এখান থেকে কোনো ব্রড কোয়েশ্চেন থাকছে না। সিক্স চ্যাপ্টার, এখান থেকে তোমাদের MCQ, ACQ থাকছে না, ব্রড কোয়েশ্চেন থাকছে, টোটাল 8 নম্বরের। সেভেন চ্যাপ্টার, MCQ থাকছে 2 নম্বরের, ACQ থাকছে না, ব্রড কোয়েশ্চেন থাকছে 8 নম্বরের, টোটাল 10 নম্বর। 8 চ্যাপ্টার থেকে MCQ থাকছে, ACQ থাকছে না, ব্রড কোয়েশ্চেন থাকছে, টোটাল 10 নম্বর। 9 চ্যাপ্টার, 6 নম্বরের থাকছে তোমাদের MCQ, 2 নম্বরের ACQ। এই চ্যাপ্টার থেকে কোনো ব্রড কোয়েশ্চেন থাকছে না, টোটাল 8 নম্বর। সব লাস্ট চ্যাপ্টার MCQ থাকছে, ACQ থাকছে, ব্রড কোয়েশ্চেন থাকছে না, টোটাল 6 নম্বর। এইবারে দেখো, আমরা আজকে আলোচনা করব প্রথম যে চ্যাপ্টার রাষ্ট্রবিজ্ঞান, বিষয় ও তার বিবর্তন। এইবারে দেখো, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে রাষ্ট্রবিজ্ঞান বলছি আমরা, বিজ্ঞান, তাহলে এই সাবজেক্টটাকে সায়েন্সের মধ্যে না নিয়ে আর্টসে কেন দেওয়া হলো। দেখো, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি শাখা। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি গতিশীল বিজ্ঞান। তো প্রথমেই দেখো, রাষ্ট্রবিজ্ঞান এই কথাটা উদ্ভব কোথা থেকে হলো, কোথা থেকে এলো এই রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো পলিটিক্যাল সায়েন্স। এর উৎপত্তি হলো গ্রিক শব্দ পলিস থেকে, যার অর্থ নগর। প্রাচীনকালে গ্রিসে প্রতিটি নগরকে একটি রাষ্ট্র হিসেবে গণ্য করা হতো। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার বিখ্যাত পলিটিক্স গ্রন্থে পলিস অর্থাৎ নগর রাষ্ট্র নিয়ে আলোচনা করেছেন। যেহেতু পলিটিক্স থেকে পলিটিক্যাল সায়েন্স এসেছে, তাই অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়, অ্যারিস্টটলকে। রাষ্ট্রবিজ্ঞান কথাটা কোথা থেকে এসছে, পলিস থেকে, যার শব্দ অর্থ হলো নগর।
এরপরে দেখো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানবিদদের মধ্যে মত পার্থক্য রয়েছে। দেখো, রাষ্ট্রবিজ্ঞান যেহেতু একটি গতিশীল বিজ্ঞান এবং মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ধ্যান ধারণা পরিবর্তন হচ্ছে, সেহেতু সর্বজনগ্রাহ্য সংজ্ঞা দেওয়া সম্ভব হয়নি। সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মতবিরোধ রয়েছে। তবে রাষ্ট্রবিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞাগুলিকে দুভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক বা সাবেকি সংজ্ঞা, আর দুই হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক বা আধুনিক সংজ্ঞা। এরপরে দেখো রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা নিয়ে আলোচনা করব। সাবেকি ধারণার প্রবক্তারা মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে। অর্থাৎ সাবেকি চিন্তাধারণার প্রবক্তারা মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করবে। যেমন ব্লুমসলির মতে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। আবার গার্নার বলেছেন রাষ্ট্রবিজ্ঞান শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়েই হয়। গেটেল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন নিয়েই আলোচনা করবে। এরপরে দেখো রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক ধারণার প্রবক্তারা মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়েই নয়, বরং রাষ্ট্র ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, ব্যক্তি ও গোষ্ঠীর আচার প্রভৃতি নিয়ে আলোচনা করে। অর্থাৎ আধুনিক চিন্তাধারার প্রবক্তারা মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্র নয়, রাষ্ট্রের বাইরে বেরিয়েও যে সামাজিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, বেসরকারি সংস্থাগুলো রয়েছে, সেগুলোকে নিয়েও আলোচনা করবে। ডেভিড স্টেনের মতে রাজনৈতিক দিককে সমাজের অন্যান্য বিষয়ের ক্ষেত্রে বিচ্ছিন্ন করে দেখলে রাষ্ট্রবিজ্ঞান অবাস্তব হয়ে থাকবে। তার মানে রাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক দিকটাকেও গুরুত্ব দিতে হবে। আবার রবার্ট ডাল ও লাসওয়েলের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজের মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা এই দুই নিয়েই আলোচনা করে। তারপরে দেখো গ্রহণযোগ্য সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের এমন একটি শাখা যা বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, ক্ষমতা ও রাজনৈতিক দল, প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রের সাথে মানুষের সম্পর্ক প্রভৃতি বিষয় নিয়েও আলোচনা করে। অর্থাৎ দেখো সাবেকি এবং আধুনিক এই দুই সংজ্ঞার সমন্বয়ে কিন্তু এই গ্রহণযোগ্য সংজ্ঞাটা নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের এমন একটি শাখা যেখানে রাষ্ট্রও থাকবে, রাজনৈতিক দলও থাকবে, প্রশাসনও থাকবে, আন্তর্জাতিক সম্পর্ক থাকবে, মানুষের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নিয়েও রাষ্ট্রবিজ্ঞান ব্যাখ্যা দেবে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে আমরা কভাগে ভাগ করতে পারি? দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাবেকি সংজ্ঞা, একটা হচ্ছে আধুনিক সংজ্ঞা। ব্লুমসলির মতে রাষ্ট্রবিজ্ঞান কি, গার্নারের মতে রাষ্ট্রবিজ্ঞান কি, গেটেল কি বলেছেন, ডেভিড স্টেনের মতে এবং রবার্ট ডাল ও লাউসের মতে রাষ্ট্রবিজ্ঞান কি পেলাম। আর কি পেলাম? রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়, রাষ্ট্রবিজ্ঞান কোথা থেকে উৎপত্তি হয়েছে। এরপরে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা। দেখো রাষ্ট্রবিজ্ঞান কেন আমাদের পড়তে হবে বা কেন আমাদের রাষ্ট্রবিজ্ঞান জানা প্রয়োজন সে বিষয়ে কি বলেছে। রাষ্ট্রের রাজনীতি সম্পর্কে জ্ঞান লাভ। 1 নম্বর, রাষ্ট্র ব্যবস্থা বিভিন্ন বিধিরীতির মাধ্যমে
অগণিত মানুষের জীবন ও কর্ম নিয়ন্ত্রণ করে। তেমনি বিভিন্ন কার্যকলাপ রাষ্ট্র ব্যবস্থার গতি প্রকৃতির পরিবর্তনে প্রভাব বিস্তার করে। এই রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থা ও ক্রিয়াকলাপের গতি প্রকৃতি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে বাস্তব জীবনের বাধা বিঘ্নগুলি সম্পর্কে আগে থেকেই সজাগ হওয়া সম্ভব। অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা বিভিন্ন বিধিরীতির মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কর্মজীবন নিয়ন্ত্রণ করে। এইবারে যদি রাষ্ট্র সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা নাই থাকে, তাহলে ঠিক ভুল আমরা কি করে বুঝব? সেই স্বচ্ছ ধারণাটা হওয়ার জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। তারপরে দেখো 2 নম্বর কি বলেছে, দলীয় রাজনীতি সম্পর্কে জ্ঞান লাভ। দলীয় রাজনীতির মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ বর্তমানে রাষ্ট্র রাজনীতির কর্মপ্রবাহে জড়িয়ে পড়ছে, ফলে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিপুল সংখ্যক মানুষ রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। এই রাজনৈতিক কাজকর্ম করতে গেলে রাজনীতি সম্পর্কে স্বচ্ছ জ্ঞান থাকা প্রয়োজন। তো সেই জ্ঞান লাভ করতে হলে কি প্রয়োজন? রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা প্রয়োজন। তারপরে দেখো 3 নম্বর কি বলেছে, রাষ্ট্রের উদ্ভব সম্পর্কে জ্ঞান লাভ। রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে তা জানার জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাঠ করার প্রয়োজনীয়তা আছে। আমরা যখন রাষ্ট্র সম্পর্কে পড়ছি, জানছি, তাহলে এই রাষ্ট্র কিভাবে উদ্ভব হয়েছে, কত শতাব্দী থেকে উদ্ভব হয়েছে, এই সমস্ত জানতে হলে আমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। তারপরে 4 নম্বর, অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা। আমাদের নাগরিক হিসাবে কি কি অধিকার রয়েছে, কি কি কর্তব্য রয়েছে, সেগুলো জানার জন্য অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান পাঠ করতে হবে। 5 নম্বর, সুনাগরিক হিসাবে দায়িত্ব পালন। আমাদের রাষ্ট্রের মধ্যে প্রতিটি নাগরিক কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে, কি করা উচিত, কি করা উচিত নয়। দেখো, সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতা, বর্ণবিদ্বেষ, উগ্র জাতীয়তাবাদ প্রভৃতি সামাজিক সমস্যা সমাধানের জন্য একজন নাগরিক হিসেবে কী ধরনের দায়িত্ব পালন করতে হবে তা জানার জন্য অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান পাঠ করতে হবে। তারপরে আমরা আলোচনা করব যে রাষ্ট্রবিজ্ঞান, এই রাষ্ট্রবিজ্ঞানকে কি বিজ্ঞান বলা যায়? এই রাষ্ট্রবিজ্ঞানটা কি আদৌ বিজ্ঞানের মধ্যে পড়ে নাকি পড়ে না? বিজ্ঞান কি? যে বিষয় পাঠ করলে কোনো নির্দিষ্ট বিষয়ে বিশেষ জ্ঞান লাভ করা যায়, সেটাই হলো বিজ্ঞান। তেমনি রাষ্ট্রবিজ্ঞান পড়লে রাষ্ট্রের উৎপত্তি, বিবর্তন সম্পর্কে আমরা বিশেষ জ্ঞান লাভ করতে পারি, তাই একে রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। দেখো কি বলেছে, সাধারণত বিজ্ঞান বলতে এক সুসংবদ্ধ বিশেষ জ্ঞানকে বোঝায়। রাষ্ট্রবিজ্ঞান শব্দটির মধ্যে বিজ্ঞান শব্দটি থাকায় অনেক দিন আগে থেকেই একটি বিতর্কের সূত্রপাত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যেও এই নিয়ে সংশয় ও মতবিরোধ রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ মনে করেন রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়, আবার অনেকেই বিপক্ষে যুক্তি দিয়েছেন। কিছু রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়, আবার কিছু কিছু বিজ্ঞানী কিন্তু বিপক্ষেও যুক্তি দিয়েছেন। দেখো এবারে পক্ষে যুক্তি। রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কিনা সেই বিষয়ে মতামত দিতে গেলে বিজ্ঞান বলতে কী বোঝায় সে সম্পর্কে জ্ঞান থাকা দরকার। বিজ্ঞান হলো কোনো বিষয়ে সুসংবদ্ধ ও সুশৃঙ্খল জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে লাভ করা যায়। সুসংবদ্ধ জ্ঞান, যে কোনো সুসংবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান আখ্যা দেওয়া হলে রাষ্ট্রবিজ্ঞানও একটি বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের পর্যবেক্ষণ, পরীক্ষণ, শ্রেণী বিভক্তিকরণ, কার্যকারণ, সম্পর্ক নির্ণয়ের মধ্যে দিয়ে নাগরিকদের আচার আচরণ, রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি প্রভৃতি সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা সম্ভব। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু বিজ্ঞানের মতো
পর্যবেক্ষণ, পরীক্ষণ, এই সমস্ত মাধ্যমেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো অনুমানের মাধ্যমে নয়। এবারে বলছে পর্যবেক্ষণ সম্ভব। রাষ্ট্রবিজ্ঞানীদের আলোচনার সূত্রপাত করেছিলেন প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটল। সেই সময় থেকে রাজনৈতিক ব্যবস্থা নিয়ে পর্যবেক্ষণ শুরু হয়, যা আজও চলেছে। যেমন মন্তেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, গণতান্ত্রিক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ইত্যাদি বিষয়গুলি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ফল। এরপরে দেখো বিপক্ষে যুক্তি। অনেক রাষ্ট্রবিজ্ঞানীগণ মনে করেন রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না। তারা বিপক্ষেও যুক্তি দিয়েছেন। দেখো, অনিশ্চিত প্রকৃতি বিশিষ্ট। রাষ্ট্রবিজ্ঞান যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে তাদের প্রকৃতি অনিশ্চিত, জটিল ও পরিবর্তনশীল। পদার্থবিদ্যা বা রসায়নশাস্ত্রের মতো এখানে নিখুঁত পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও তত্ত্ব গঠন সম্ভব নয়। ফিজিক্স, কেমিস্ট্রি যেমন ল্যাবে গিয়ে পর্যবেক্ষণ করা হয়, তারপরেই একটি সিদ্ধান্ত নেওয়া হয়, রাষ্ট্রবিজ্ঞানে সেরকম কিছু নেই, এটাই বলেছেন। 2 নম্বর দেখো, গবেষণাগারে পরীক্ষার অযোগ্য। রাষ্ট্রবিজ্ঞানের আলোচিত বিষয়গুলি কোনো নির্দিষ্ট গবেষণাগারে পরীক্ষা করা যায় না। প্রকৃতপক্ষে সমগ্র মানব সমাজই হলো রাষ্ট্রবিজ্ঞানীর গবেষণাগার। এই গবেষণাগার রাষ্ট্রবিজ্ঞানীর ইচ্ছা অনুসারে নির্মিত হয় না। একজন ভৌতবিজ্ঞানী গবেষণাগারে যেভাবে গবেষণার অনুকূল পরিবেশ কৃত্রিমভাবে সৃষ্টি করতে পারেন, একজন রাষ্ট্রবিজ্ঞানীর পক্ষে তা সম্ভব নয়। 3 নম্বর, তত্ত্ব অপেক্ষা তত্ত্বের প্রাধান্য। বিজ্ঞানীরা যেভাবে তত্ত্ব ও তথ্যের উপর সমান গুরুত্ব দিয়ে বৈজ্ঞানিক অনুশীলন করে থাকেন, রাষ্ট্রবিজ্ঞানে তা দেখা যায় না। রাষ্ট্রবিজ্ঞানে তথ্যের চেয়ে তত্ত্ব বেশি প্রাধান্য পায়, এ কথাও ঠিক। এরপরে আলোচনা করব আমরা রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন সম্পর্কে। দেখো, নির্দিষ্ট সময় দিয়ে বলা যায় না যে এই সময় থেকেই রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন শুরু হয়েছে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের উদ্ভব নিয়ে বিতর্ক থেকেই যায়। তাই আমরা বোঝার সুবিধার্থে কয়েকটা যুগে ভাগ করে আলোচনা করতে পারি। 1 নম্বর হলো প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এই 3টে ভাগে ভাগ করে আমরা রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন সম্পর্কে আলোচনা করতে পারি। দেখো, প্রথমে রয়েছে প্রাচীন যুগ। প্রাচীন যুগ, আদিম সমাজে কিন্তু রাষ্ট্র ছিল না। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের বহুল চর্চা শুরু হলো, এর উদ্ভব কিন্তু হয়েছিল প্রাচীনকাল থেকে। আজ থেকে প্রায় 2500 বছর আগে গ্রিসেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের চর্চার প্রথম শুরু হয়েছিল। প্রাচীন গ্রিসই হলো রাজনীতির বিষয়ক চর্চার উৎসভূমি। গ্রিস দার্শনিক অ্যারিস্টটল এবং প্লেটোর সময় থেকেই হাত ধরেই রাজনৈতিক বিষয়ে আলোচনার সূত্রপাত ঘটে। এ প্রসঙ্গে প্লেটো, অ্যারিস্টটল তাদের প্লেটোর লেখা রিপাবলিক এবং অ্যারিস্টটলের লেখা পলিটিক্স শীর্ষক গ্রন্থেই গ্রিক নগর রাষ্ট্রসমূহের রাজনীতি আলোচনা সূত্রপাত করেন। তখন কিন্তু এখনকার মতো এরকম আধুনিক রাষ্ট্র ছিল না। রাষ্ট্র বলতে নগর রাষ্ট্রকেই বোঝানো হয়েছে। অ্যারিস্টটল তার পলিটিক্স শীর্ষক গ্রন্থটি এই পলিস অর্থাৎ নগরের উপর ভিত্তি করেই কিন্তু এর নামকরণ করেছেন। অর্থাৎ সমকালীন গ্রিসের রাষ্ট্র, রাজনীতি এবং রাজনীতির সমস্যাকে পলিটিক্স গ্রন্থের বিষয়বস্তু হিসেবেই গ্রহণ করেছেন। এরপরে আসব মধ্যযুগ। প্রাচীন যুগের পরে থাকছে রোমান যুগ। রোমের নগররাষ্ট্রকে সিভিটাস বলা হতো। যেমন গ্রিসে পলিস থেকে নগররাষ্ট্রকে পলিস বলা হতো, রোমে কিন্তু সিভিটাস বলা হতো। রোমানরাই প্রথম আইন সম্পর্কে ধারণা দেন।
রোমানদের কাছে ন্যায়নীতির থেকে আইনের দরকার অনেক বেশি হয়ে পড়েছিল, কারণ তারা ক্ষমতার জোরেই সাম্রাজ্যকে বিস্তার করেছিল। এই সাম্রাজ্যকেই নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন হয়ে পড়ে আইন। তাই তারা আইনের উপরে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এই রোমান যুগে দুজন বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ হলেন পলিবিয়াস ও সিসেরা। এরপরে আলোচনা করব আধুনিক যুগ। আধুনিক যুগ, রোমান যুগ ধ্বংসের পরেই কিন্তু আসে আধুনিক যুগ। আনুমানিক 400 খ্রিস্টাব্দ থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকেই আধুনিক যুগ হিসেবে ধরা হয়। এই 400 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত সময়কালকেই মধ্যযুগ হিসেবে ধরা হয়। এই সময় কি হতো, ইউরোপীয় রাজশক্তির মধ্যে এবং চার্চের মধ্যে লড়াই শুরু হয়েছিল যে কারা সাম্রাজ্য শাসন করবে, রাজশক্তি না চার্চ। এই সময়ে এই লড়াই কিন্তু অনেক সময় ধরেই চলেছিল, কিন্তু শেষ পর্যন্ত চার্চের ক্ষমতা হ্রাস পায়। এই সময় উদ্ভব হয় আধুনিক চিন্তাশীল রাষ্ট্রচিন্তাবিদ। নবজাগরণের মধ্যে দিয়ে আধুনিক যুগের শুরু হয়। এই সময় সামন্ততন্ত্রের অবসান ঘটে এবং নতুন নতুন শ্রেণীর উদ্ভব হয়। এই সময় নবজাগরণ ঘটিয়ে আসেন ম্যাকিয়াভেলি। নবজাগরণের সন্তান হিসেবে ম্যাকিয়াভেলিকে বলা হয়। তাই নতুন রাষ্ট্রবিজ্ঞানের, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে ম্যাকিয়াভেলি পরিচিত। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে। তাহলে আমরা এখানে কি পেলাম? রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন কিভাবে হয়েছে? প্রাচীন যুগে একটা স্তর, মধ্যযুগ, তার আগে মাঝখানে কিছুটা সময় ছিল রোমান যুগ, সর্বশেষ হচ্ছে আধুনিক যুগ। তাহলে প্রাচীন যুগের রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে কারা ছিলেন? অ্যারিস্টটল, প্লেটো। আর রোমান যুগের দুজন বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ হলেন পলিবিয়াস ও সিসেরা। এবং আধুনিক যুগের রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে। ঠিক আছে, এরপরে দেখো আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে আমরা কি কি পাই। আমরা আগেই আলোচনা করেছি যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, সেখানে আমরা কি পেয়েছি, রাষ্ট্রবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে না, ক্ষমতা, রাজনৈতিক দল, প্রশাসন, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, এইসব নিয়ে। তো আমরা এবারে দেখব রাজনীতি। রাজনীতি কাকে বলে বা রাজনীতির অর্থ, রাজনীতি বলতে আমরা কি বুঝি। দেখো, সমাজ জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনীতি। মানুষ যেদিন থেকে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছে সেদিন থেকে তার জীবন ধারণার অপরিহার্য বিষয় হয়ে উঠেছে রাজনীতি। অর্থাৎ রাষ্ট্র মানেই তার সঙ্গে রাজনীতিও ওতপ্রোত জড়িত থাকবে, রাষ্ট্র মানেই রাজনীতি থাকবে। এইবারে দেখো রাজনীতি শব্দের উৎপত্তি কোথা থেকে এসেছে। রাজনীতি শব্দটা, রাজনীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো পলিটিক্স। এই পলিটিক্স শব্দটি 3টি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে। এগুলি হলো পলিস বা সিটি স্টেট, পলিটি বা গভর্নমেন্ট এবং পলিসিয়া অর্থাৎ কনস্টিটিউশন। প্রাচীন গ্রীসে রাজনীতি বলতে নগর রাষ্ট্র ও তার শাসন ব্যবস্থার বস্তুগত ও দর্শনগত দিকগুলির অধ্যয়নকে বোঝাতো। তারপরে দেখো রাজনীতির সাবেকি দৃষ্টিভঙ্গি। অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞান বলতে রাজনীতিকেই বুঝিয়েছিলেন। তার মতে রাজনীতি হলো নগর রাষ্ট্র পরিচালনা এবং নাগরিক সম্পর্কিত জ্ঞান বা শৃঙ্খলা বিশেষ। এভাবে গ্রিক রাষ্ট্রচিন্তায় রাজনীতির রাষ্ট্রকেন্দ্রিক ধ্যান ধারণার উদ্ভব ঘটে। অর্থাৎ অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞান বলতে কিন্তু রাজনীতিকেই বুঝিয়েছেন।
রাজনীতি আর রাষ্ট্রবিজ্ঞান ওতপ্রোত জড়িত। রাজনীতি বস্তুত রাজনীতির সাবেকি দৃষ্টিভঙ্গি অনুসারে রাষ্ট্র কাঠামোর মধ্যেই এর অস্তিত্ব সম্ভব। কাজেই সরকার, আইনসভা, বিচার বিভাগ, রাজনৈতিক দল, স্বার্থগোষ্ঠী, আমলাতন্ত্র, নির্বাচন ও নির্বাচনী কাজকর্ম ইত্যাদির মধ্যেই রাজনীতির অস্তিত্ব রয়েছে। সাবেকি দৃষ্টিভঙ্গিতেও এও মনে করা হয় যে রাষ্ট্র ও রাজনীতি পরস্পর অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাই যখন রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না, তখন রাজনীতিও ছিল না। যবে থেকে রাষ্ট্র তৈরি হয়েছে, তবে থেকে রাজনীতিও তৈরি হয়েছে। রাষ্ট্র ছাড়া রাজনীতির কোনো অস্তিত্বই হয় না। রাজনীতির আধুনিক দৃষ্টিভঙ্গি। আধুনিক চিন্তাবিদরা কি মনে করেন? আধুনিক কালে রাজনীতি সম্পর্কিত ধারণা অতীতের ক্ষুদ্র নগররাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে বৃহৎ জাতীয় রাষ্ট্র ও আন্তর্জাতিক সমাজের ক্ষেত্রে প্রসারিত হয়েছে। বর্তমানে বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটের দিকে থেকে রাজনীতিকে বিচার করা যায়। রাজনীতি এখন আর শুধু রাজ্য বা রাষ্ট্রীয় প্রশাসনের সঙ্গে যুক্ত কাজকর্মের মধ্যে সীমিত নেই। এখন রাজনীতি সমাজের বিভিন্ন দিকের সঙ্গে সংযুক্ত একটি বিষয় হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ রাজনীতি শুধুমাত্র রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে না, রাষ্ট্রের বাইরে বেরিয়েও বৃহত্তর যে সামাজিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে নিয়েও আলোচনা করে। তারপরে দেখো রবার্ট ডাল, ম্যাকেনজি ও অ্যালান বলের অভিমত। অধ্যাপক ম্যাকেনজির মতে রাজনীতি শুধু রাজ্য বা রাষ্ট্র কাঠামোকে কেন্দ্র করে আবর্তিত হয় না, সমাজে সর্বত্র তা পরিলক্ষিত হয়। অধ্যাপক রবার্ট ডালের বক্তব্য অনুসারে রাজনীতি হলো মানব অস্তিত্বের একটি অপরিহার্য দিক। প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো সময়ে কোনো না কোনোভাবে রাজনীতির সঙ্গে জড়িত থাকেন। প্রত্যেকের জীবনেই রাজনীতির প্রভাব বিদ্যমান। রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বলের মতে রাজনীতি হলো এক ধরনের কার্যকলাপ, কোনো নৈতিক নির্দেশ নয়। অর্থাৎ অধ্যাপক ম্যাকেনজির মতে রাজনীতি কিন্তু শুধুমাত্র রাষ্ট্র কাঠামোকে নিয়েই কেন্দ্রে আবর্তিত হয় না, সমাজের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু রাজনীতি পরিলক্ষিত হয়। তারপরে দেখো লাসওয়েল ও ডেভিড ইস্টনের অভিমত। আধুনিক দৃষ্টিভঙ্গি অনুসারে প্রভাব, ক্ষমতা ও কর্তৃত্বের সঙ্গে রাজনীতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী লাসওয়েল সমাজে প্রভাবশালীদের পর্যালোচনাকে রাজনীতি বলে অভিহিত করেছেন। অনেকে মনে করেন যে ক্ষমতা, কর্তৃত্ব হলো রাজনীতির মূল আলোচ্য বিষয়। ডেভিড ইস্টন রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বুঝিয়েছেন। দেখো, আমরা আগেও রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাতেও পড়েছি যে ডেভিড ইস্টন রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বুঝিয়েছেন। তারপরে দেখো মার্ক্সবাদীদের দৃষ্টিতে রাজনীতি সম্পর্কে মার্ক্সবাদীরা কি বলেছেন। মার্ক্সবাদীদের মতে প্রতিটি যুগে রাজনীতি হলো সে যুগে শাসক শ্রেণীর আধিপত্যের ধারণা মাত্র। মার্ক্সীয় তত্ত্ব অনুসারে রাজনীতির কোনো আলাদা সত্তা নেই। অর্থনৈতিক ব্যবস্থা বা উৎপাদন ব্যবস্থা হলো সমাজের মূল কাঠামো। এই মূল কাঠামোর উপর ভিত্তি করে যে উপরিকাঠামো দাঁড়িয়ে আছে, রাজনীতি তার অংশবিশেষ। অর্থাৎ মার্ক্সবাদীদের মতে রাজনীতির কোনো আলাদা সত্তাই হয় না। অর্থনৈতিক ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা, এই দুই হলো সমাজের মূল কাঠামো। তারপরে দেখো নারীবাদী দৃষ্টিভঙ্গি। রাজনীতি সম্পর্কে নারীবাদীদের দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা। নারীবাদীরা রাজনীতি বলতে সাবেকি পুরুষ প্রাধান্যের রাজনীতিকে বুঝিয়েছেন। তারা এই ধরনের রাজনীতিকে মেনে নিতে চান না। রাজনীতিতে পুরুষ প্রাধান্য উৎখাত করে নারীর যোগ্য মর্যাদাকে প্রতিষ্ঠা করাই হলো নারীবাদী দৃষ্টিভঙ্গির মূল উদ্দেশ্য। অর্থাৎ নারীবাদীরা বুঝিয়েছেন যে রাজনীতিতে শুধু পুরুষদেরই প্রাধান্য নয়,
মহিলাদেরও প্রাধান্য থাকা উচিত, তাই পুরুষ প্রাধান্যকে তারা উৎখাত করতে চেয়েছেন। তারা পুরুষদের প্রাধান্যকে উৎখাত করে নারীদের যে যোগ্য মর্যাদা সেটাকেই প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তো এই হলো আজকের প্রথম চ্যাপ্টারের আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা কি জানলাম? রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞানের ক ধরনের সংজ্ঞা হয়, সাবেকি সংজ্ঞা, আধুনিক সংজ্ঞা, রাজনীতি বলতে কি বোঝায়, রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন, রাষ্ট্রবিজ্ঞানকে কি আমরা আদৌ বিজ্ঞান বলতে পারি, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়, অ্যারিস্টটল, এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়, ম্যাকিয়াভেলিকে। আর রাষ্ট্রবিজ্ঞান কোথা থেকে এসেছে, গ্রিক শব্দ থেকে। এইসব সম্পর্কে আমরা পেলাম। আজকের আলোচনা এই পর্যন্তই। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।